স্বাগত ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। মূল আলোচনা যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। ভাষার মাসে প্রথমেই শ্রদ্ধা ভাষা সাহিত্যের প্রতি, কিন্তু ফেব্রুয়ারি ছাড়া বছরের অন্য দিনগুলোতে কি আমরা এসব কথা ভুলে যাই? নিজের ভাষার কথা, বাংলা ভাষার বিকাশ, মাতৃভাষার চর্চা, ভাষার উন্নয়নের মধ্য দিয়ে দেশের উন্নয়ন আর উন্নত জাতি গঠনে ভাষার ভূমিকা, এসব নিয়ে ফি বছর জুড়ে আমরা সচেতন থাকি কি? আমরা কি সতর্ক আছি সেই ব্যাপারে যে ভাষার বিকৃতি ঘটছে কিনা? বিদেশি ভাষার চর্চায় বাধা নেই, বরং গ্লোবাল বিশ্বের সুফল নিতে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাই তো হবে প্রধান মাধ্যম। কিন্তু তারপরও বিদেশি কোনো ভাষার আধিপত্য বা বিদেশি আকাশ সংস্কৃতির আমাদের মাতৃভাষাকে ক্ষতিগ্রস্ত করছে কিনা? মাতৃভাষার চর্চা না বাড়ালে, আধুনিক জ্ঞান বিজ্ঞানের সবকিছু যদি আমরা নিজের ভাষায় না শিখতে পারি, তাহলে কি দেশ এগুতে পারবে? আর এসব বিষয় নিয়ে আমাদের এবারের আলোচনার বিষয় রাষ্ট্রের উন্নয়নে মাতৃভাষা। আর এই নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে আরো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরো আছেন প্রাবন্ধিক ও কবি ডক্টর গোলাম কিবরিয়া পিনু। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমরা তিনজনের সাথে আলোচনা করব, তবে আমরা এই মাসের শুরু থেকেই এই আলোচনার সূচনা করেছি। গত পর্বগুলোতে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন শামসুজ্জামান খান, সেলিনা হোসেন, কবি মোহাম্মদ নুরুল হুদা, আনিসুল হক, ফরিদ আহমেদ এবং শাহনাজ মুন্নি। আজকের পর্বে আলোচনা যাবার আগে আমরা দেখে নেব গত পর্বগুলোর আলোচনার অংশবিশেষ। আপনি 10টা বিদেশি ভাষা শিখেন, আমাদের কারো কোনো আপত্তি থাকবে না, কিন্তু আপনি নিজের মাতৃভাষাটা ঠিক মতো জানবেন। এটা যেন আমরা প্রত্যেকের কাছে এই কথাটা বলি। ভাব প্রকাশের ক্ষেত্রে একটা লাইন ব্যবহার করেছে, সেই লাইনের মধ্যে কোনো প্রতীক আছে কিনা, কোনো উপমা আছে কিনা, অন্য কোনো ইঙ্গিত আছে কিনা, সেটা বোঝার চেষ্টা করে, তাহলে শুধুমাত্র এই ভাষা সম্পর্কে তার জ্ঞান পরিপূর্ণ হতে পারে। জাপানে কোনো বিষয় নেই যা জাপানি ভাষায় বোঝানো যায় না। আপনি চীনে যান, চীনে কোনো বিষয় নেই যা চীনা ভাষায় যায় না। বাংলা ভাষাকে উন্নত করলেই এই বাংলা ভাষায় আমরা পৃথিবীর তাবৎ জ্ঞানকে আমরা আহরণ করতে পারবো। যে চেতনার কথা বলে যে এই বইমেলা শুরু হয়েছিল, আজকে এই 2019 সালে এসে আমরা কি বইমেলায় যে আত্ম উপলব্ধির কথা বলি, যে আত্ম অনুসন্ধানের কথা বলি, যে ভাষা শহীদদের মর্যাদার কথা বলি, সেটা কতখানি রাখতে পারছি? যারা বিদেশি ভাষা নিয়ে বা এত নিজেদেরকে হয়তো বা বড়াইও করে যে আমি এত জানি, এত কিছু জানি, কিন্তু সাহিত্যের চর্চাটা কিন্তু তাদের মধ্যে নেই। সেই চর্চাটা কিন্তু বাংলাতেই আছে। আমাদের অন্য কোনো ভাষার প্রতি কোনো বিদ্বেষ নেই। একটু আগে সেলিনা হোসেনের কথা আমরা শুনলাম, আপনি 10টা ভাষা শিখুন, কিন্তু পৃথিবীতে কোনো জাতি নেই যে জাতি নিজের ভাষা ছাড়া উন্নত হয়েছে। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশনে দেখানো ফোন নাম্বারে, এবং ফেসবুক এবং ইউটিউবে যুক্ত হতে চাইলে আপনারা অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইতে পারেন, এবং সেই চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। শুরু করছি উপসংহারের আজকের আলোচনা। আমাদের সাথে আছেন জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ এবং গোলাম কিবরিয়া পিনু। স্যার, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আমরা একটা বিষয় ঠিক করলাম যে রাষ্ট্রের উন্নয়নে মাতৃভাষা, আমরা যদি মাতৃভাষা সবকিছু না শিখি, না চর্চা করি, এখন আমরা উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি, রাষ্ট্রের উন্নয়ন একটা বড় ধরনের এজেন্ডা আমাদের সামনে এসেছে। সেক্ষেত্রে মাতৃভাষার চর্চা এবং সেটা ফেব্রুয়ারি মাস এলে একটু কথাবার্তা হই, সেই ভুলে যাই। আপনি কিভাবে দেখেন যে কিভাবে আমরা এটা নিশ্চিত করবো রাষ্ট্রের উন্নয়নে এই মাতৃভাষার চর্চাটা? আমি একটু রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে সামান্য কিছু কথা বলতে চাই। আমরা আমাদের ভাষা আন্দোলনের বয়স এখন 70 বছর, যদি 48 সাল থেকে আমরা যদি শুরু করি। আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি। সে সময়টাও 67 বছর, 52 থেকে। বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান গৃহীত হয়েছে 1972 সালে, যেখানে পরিষ্কারভাবে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, এবং বাংলা ইংরেজির অনুবাদের মধ্যে বাংলাটাই প্রাধান্য পাইবে। হ্যাঁ, প্রাধান্য পাবে। তার বয়সও হয়ে গেল কত বছর? 72 থেকে ধরলে 47 বছর। এখন প্রশ্ন হচ্ছে যে এতটা সময় পার করে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা কতটা মর্যাদা পেয়েছে?
হ্যাঁ, সরকারি অফিসে এবং নিম্ন আদালতে বাংলা ভাষা ব্যবহৃত হচ্ছে, কিন্তু উচ্চ আদালতে ব্যবহৃত হচ্ছে কিনা আমি জানি না। স্যার হলেও খুব কম। রায় হচ্ছে স্যার দু একটি, কিন্তু আমরা বেশিরভাগই সময় দেখি যে জেলা জজ আদালতে যে সমস্ত রায় হয় সেটি আপিলে এসে হাইকোর্টে সেটি অনেক সময় ইংরেজিতে অনুবাদ করে ইংরেজি ভাবে সাবমিট করতে হয়, যদিও রায় দিচ্ছেন অনেক বিচারক। আইনগুলো যে রয়েছে ব্রিটিশ আমলের, ওগুলো বাংলায় অনুবাদের কোনো ব্যবস্থা বাংলাদেশের স্বাধীনতার পর আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি, বাংলা অনুদিত হয়েছে কি? সব হয়নি, সব হয়নি। গুরুত্বপূর্ণ আইনগুলো কি হয়েছে? সেটাও খুব কম। পাঠ্যপুস্তকের ক্ষেত্রে আসি আমরা। বাংলাদেশের স্বাধীনতার আগে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড বলে ছিল একটা প্রতিষ্ঠান ছিল, তার উপরে দায়িত্ব ছিল মূলত উচ্চশিক্ষার পাঠ্যপুস্তকের ব্যাপারটি দেখভাল করা। স্বাধীনতার পর কেন জানি না বাংলা একাডেমির সঙ্গে ওটি একীভূত করা হলো। তারপর থেকে এই উচ্চ পর্যায়ে শিক্ষার পাঠ্যপুস্তক রচনার দায়িত্ব কারো নেই এখন, সুনির্দিষ্টভাবে কেউ এটা দায় বহন করে না, কোনো দায়িত্ব নেই। মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত আছে মাধ্যমিক শিক্ষা বোর্ড আছে, পাঠ্যসূচি কার্যক্রমের বই ছাপানোর কাজে যারা, এবং এই নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই। তারপর হলো যে বাংলাদেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সরকারি এবং বেসরকারি, সরকারি যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে স্বাধীনতার পর সেগুলোর মাধ্যম বাংলা হয়ে গিয়েছিল, কিন্তু 75-এর ট্র্যাজেডির পর আবার অবস্থা বদলে গেছে, আবার ইংরেজি হয়ে গেছে। আর শিক্ষার মাধ্যম এখন কতগুলো, বাংলা মাধ্যম তার একটা ইংলিশ ভার্সন, এটা কেন আমি জানি না, চটি জুতার ফিতার মতো ইংরেজির মাধ্যমে। এবং ইংরেজির মাধ্যমে যে কোনটা কোন দেশি, কারণ ইংরেজি বললেই তো হবে না, এটা কি ব্রিটিশ ইংরেজি ইংলিশ নাকি আমেরিকান ইংলিশ নাকি অস্ট্রেলিয়ান ইংলিশ নাকি ওয়েস্ট ইন্ডিজের ইংলিশ নাকি কানাডার ইংলিশ, কোনটা, নাকি ইন্ডিয়ান ইংলিশ, আমরা জানি না। মানে ইংলিশ মিডিয়ামের নামে যে কি হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার না, অন্তত স্কুল পর্যায়ে এটা স্পষ্ট নয়। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো হয়েছে সব ইংরেজির মাধ্যম, সেখানে তো বাংলার প্রবেশাধিকার ছিল না, কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া। এবং স্যার শতাধিক এখন বিশ্ববিদ্যালয় আছে বেসরকারি ক্ষেত্রে, আছে একটি দুটি ছাড়া কোথাও বাংলা ভাষার কোনো কোর্স মানে বিষয় হিসেবে আমি একটি বিশ্ববিদ্যালয়ের কথা জানি, আমি যার সঙ্গে যুক্ত, সেখানে বাংলা সবার জন্য আবশ্যিক, বাংলা এবং বাংলাদেশ স্টাডিজ দুটি সবার জন্য আবশ্যিক। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বাংলা ভাষার জন্য একটি বই প্রকাশ করা হয়েছে, আর বাংলাদেশের অভ্যুদয় এবং মুক্তিযুদ্ধ এই নিয়ে আরেকটি বই, এগুলো কম্পালসারি করে দেওয়া হয়েছে যে সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে। কিন্তু আমি জানি না এগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য কিনা। প্রযোজ্য স্যার, প্রযোজ্য, কিন্তু ঠিক সেইভাবে এখনো। কিন্তু এটা কি শুধু কলা অনুষদে নাকি বিজ্ঞান এবং অন্যান্য অনুষদেও? অন্যান্য অনুষদের জন্য প্রযোজ্য, কিন্তু ঠিক ওইভাবে হয় না। এটা কি কৌশল বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাদের কি আমাদের মাতৃভাষা জানার কোনো প্রয়োজন নেই? বা আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস কি তাদের জানার দরকার নেই? শুধু কি কলা অনুষদেরই জানবার প্রয়োজন আছে? এটা আমার প্রশ্ন। এই তো গেল। আরেকটা হচ্ছে যে আমরা একসময় আন্দোলন করেছি রোমান হরফে বাংলা লেখা, তার বিরুদ্ধে। এখন ফেসবুকে ইংরেজিতে বাংলা লেখে, কোন হরফে বাংলা, ইংরেজিতে বাংলা লেখে স্যার। তাহলে আমাদের বাংলার স্থান কোথায়? যদিও বাংলা লেখার প্রযুক্তি এসেছে, না, আমাদের মন মানসিকতাটা কি ওই
কেবলমাত্র সংবিধানে একটি বাক্য প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, 1, 2 হচ্ছে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, আর 3 হচ্ছে বাংলা একাডেমিক গ্রন্থমেলা। এর মধ্যে সীমাবদ্ধ। আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি আমি আকর্ষণ করছি, যেমন যেসব সাধারণ বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা বিভিন্ন অনুষদ তাদের জার্নাল বের করেন, ইংরেজিতেও বের করেন, বাংলাতেও বের করেন, তাই না? জি স্যার। কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা আমাদের যে চিকিৎসা বিশ্ববিদ্যালয় আছে, বঙ্গবন্ধু মেডিকেল, বঙ্গবন্ধু, তারা কি বাংলা ভাষায় কোনো জার্নাল বের করেন? নাকি আমাদের চিকিৎসা শাস্ত্রে কি বাংলায় জানবার কোনো প্রয়োজন নেই? আমরা তো স্যার সেই জন্যই বলছি যে রাষ্ট্রের উন্নয়ন করতে হলে মাতৃভাষা চর্চা করতে হবে। না, আমি বলছি যে এই দায়িত্বগুলো কে নিবে স্যার এই দায়িত্ব? আমরা কাকে ওই প্রতিষ্ঠানের দায়িত্ব, সবকিছু সরকার দায়িত্ব নেবে নাকি? সরকার তো কোটি কোটি টাকা দিচ্ছে তাদের, তারা একটা বাংলা জার্নাল কেন বের করবে না? প্রকৌশল এই যে এখন তো অনেক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হচ্ছে, তারা কেন ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় জার্নাল বের করবে না? আমি স্যার একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যাই, আমাদের প্রভৃতিকে পেয়েছি। মোহাম্মদ সামাদ, আপনি যদি বলেন যে আসলে এই জ্ঞানের চর্চার ক্ষেত্রে মাতৃভাষার প্রাধান্য আমরা আসলে পাচ্ছি না, সেটা কিভাবে দেখেন আপনি? এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় গবেষণা জার্নাল যে সমস্ত বের হয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা খুব কম দেখি। এবং আমি যদি বললাম যে বেসরকারি খাতে যে সমস্ত বিশ্ববিদ্যালয়, তারা বাংলা ভাষাকে ভাষায় বিষয় হিসাবেই আমরা শতাধিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা 1টি 2টি বা 3টিতে দেখতে পাই, বাকিগুলোতে বাংলা ভাষা হিসেবে কোনো বিষয় নেই। না, সেটা আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিলাম, যে তখন আমি তো ভাইস চ্যান্সেলর ছিলাম, কিন্তু আমার ইউনিভার্সিটিতে এটা করতে পারিনি। হ্যাঁ, কাজে এটা আমি উপাচার্যও পারিনি, এটা একটা সাক্ষী আমি নিজেই। কিন্তু আমরা বলতেছিলাম যে স্যার বলবেন, আমরা সাথে মানে আমি সুযোগ পেয়েছে জন্য প্রশ্নটা করি, সেটাই কেন হলো না? মানে কেন হলো না? শিক্ষার্থীরা চায় না নাকি ওটার মালিকরা চায় না? আমরা একটু বাণিজ্যিক উদ্দেশ্য দেখি। মালিক শব্দটা তো আসলে এই আইনে নাই, এটা ট্রাস্টি বোর্ড, কিন্তু আসলে মালিক ট্রাস্টি বোর্ড বলতে কিছু নাই, আসলে এটা মালিক। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সমস্ত মানে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রকৌশল স্যার বলেন, একটা চিকিৎসা বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের, এবং কারিগরি বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের, এগুলোতে মানে একটা উল্টো জিনিস বলবো। প্রথমে আগে এটা বলে নেই, সেখানে যে জার্নাল নেই, বই নেই, মানে পাঠ্যপুস্তক যেটা বলা হয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা বিভিন্ন উন্নত দেশগুলোতে কিন্তু টেক্সট বই থাকে, একটা পেপার ওয়াই, এক পেপারের জন্য একটা টেক্সট, সাথে কিছু রেফারেন্স বই থাকে। একটা টেক্সট বই হলে একজন ছাত্র বা ছাত্রী সে কিন্তু এই টেক্সট বইটা পড়লে ওই কোর্সটা অন্তত শেষ করতে পারে। তো ভালো যারা, তাদের জন্য আরো বেশি যদি গবেষণা করতে চায়, সেখানে রেফারেন্স বইগুলো তারা পড়বে। কিন্তু আমাদের এখানে তো টেক্সট বই যদি তৈরি করতো, মানে একটা আমরা অনার্স পড়ি বা বাংলা ডিপার্টমেন্ট বা ইংরেজি বা ফিজিক্স যেটাই হোক, একটা 4 বছরের কোর্স আছে, এবং যে কটা পেপার আছে, এই কটা পেপার ধরেও যদি প্রথমে টেক্সটটা আমরা তৈরি করতে পারি বাংলায়, তাহলে কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে। এটা কি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিতে পারে? এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। কিন্তু এইখানে একটা কথা বলবো যে ওই যে স্যার যেটা বলেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, লালন স্যার একটা কথা আছে যে এসব দেখি কানার হাট বাজার, শাস্ত্র কানা বেদ বিদিতে, পণ্ডিত কানা অহংকারে, সাধু কানা অনবিচারে, মাতব্বর কানা চুগল খুরে। তো এখন কথা হলো যে আমাকে যে মাতব্বর করে দেওয়া হলো, এই মাতব্বর করে দেওয়ার ফলে রাষ্ট্র বা রাজনৈতিক দলগুলো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যতটা বিশ্ববিদ্যালয় শান্ত থাকুক বা কোনো এখানে ঝগড়া বিবাদ না হোক, এই দিকে যত আগ্রহ, 30 বছর ডাকসু নির্বাচন হলো না, সেটা নিয়ে সেটা নিয়ে কোনো সমস্যা না, কিন্তু ওইটার দিকে আগ্রহ যে না হয়ে শান্ত থাকুক শুধু। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে বিদ্যার একটা উন্নতি দরকার, বিদ্যার বিভায় বিশ্ববিদ্যালয় উদ্ভাসিত হোক, এটা দরকার। সেই দিকে রাষ্ট্র এবং সরকার, প্রধানত রাজনৈতিক দল আমি বলবো, এদের কিন্তু আগ্রহ খুব কম। কারণ শুধু বিশ্ববিদ্যালয় চাইলে পারবে না, আমাদের শিক্ষকরা চাইলে শিক্ষাবিদদের যে শিক্ষাবিদ তৈরির জন্য যেভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা দরকার, এখন তো শিক্ষাবিদের চাইতে বাণিজ্য হচ্ছে বেশি বিশ্ববিদ্যালয়গুলোতে। কাজে এটা যদি এটা এখানে রাষ্ট্রের একটা রোল, আপনার ঘরেও পড়ে, আমার ঘরেও তো অবশ্যই পড়া। এই জন্যই তো বললাম যে পণ্ডিত কানা অহংকারে,
এবং মাতব্বরখানা চুগল খুঁড়ে আমি একটা বলবো, কিন্তু আমি তো মাতব্বরি করি এখানে, কিন্তু আমার উপরে এসে পড়ে সেখানে ইয়ের ক্ষমতার সীমাবদ্ধতা আছে। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে স্যার বললেন যে এইসব বিষয়ে কোনো অনুদিত বই নেই। চীনের কথা দেখলাম আগের অনুষ্ঠানে, আমাদের হুদা ভাই কবি নুরুল হুদা বলেছেন চীনের যে মূল লাইব্রেরি বেইজিং এর, সারা চীন তো আমাদের 60-70টা সমান দেশ, সারা চীনে যে পাঠ্যপুস্তক সাপ্লাই করে সেই লাইব্রেরি পুরনো বিল্ডিংটা এখনো ওদের আছে, হয়তো অন্য জায়গায় গুদাম আছে, কিন্তু ওর ভিতরে ঢুকলে শুধু অন্য ভাষার কথা চিন্তাই করা যায় ওই সমস্ত। ভিয়েতনামে, এমনকি দক্ষিণ কোরিয়া, এইসব দেশে আমি যেগুলো দেখেছি যে কল্পনা করা যায় না। অনুবাদ, হ্যাঁ, জাপান তো কথাই বলে না ওই জাপানিজ যারা ইংরেজি জানলো, কাজে অনুবাদ দরকার। এরা কি অনুবাদ করে নেয় নেই। এবং স্যার আরো ভালো জানবেন যে মেশিন ট্রান্সলেশনে জাপান হচ্ছে পৃথিবীতে টপ। এবং এই যে আমাদের যে জ্ঞান, এই যে গ্রিসের যে জ্ঞান, গ্রিক জ্ঞান বিজ্ঞান, এটা তো আরবিতে অনুবাদ হয়ে আবার ফিরে ইউরোপে এসে ইউরোপীয় ভাষায় অনুবাদ হয়েছে। কাজে আমরা যদি অনুবাদ বেশি করি, আমি একটা মজার তথ্য দিব, এটা আত্মসমালোচনার মতো। সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি তো এটা জানতাম না স্যার, আমি প্রভাইস চ্যান্সেলর হওয়ার পরে জানলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 5টি ভাষা আছে মূল বিশ্ববিদ্যালয়ের সাথে আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাইরে, সেখানে হলো এই সংস্কৃত, পালি, উর্দু, ফার্সি এবং আরবি। এই ভাষাগুলোতে যারা ভর্তি হয় আমাদের ছেলেমেয়েরা, এরা বাংলায় উত্তর লেখে এবং একটা পর্যায়ে ফার্সিতে কিছু আছে, এটা আমি জানতাম না। আমি যেখানে ওরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ওই ভাষা পড়ার জন্য পড়ে না, তাইলে কি করে আমি কেন এই করব না, এটা তো আমি মানতে পারবো না। যে আমরা একটু আবার এই প্রসঙ্গে আমি একটু গোলাম কিবরিয়া, আপনি কিভাবে দেখেন একজন কবি হিসেবে, সাহিত্যের চর্চা হিসেবে, যে রাষ্ট্রভাষার উন্নয়নে ভাষার চর্চা কেন দরকার? মাতৃভাষা তো আমরা মাতৃভাষার উন্নয়নের কথা বলি, রাষ্ট্রভাষা তো অনেক দূরের ব্যাপার। সেটা আমার কাছে মনে হয়েছে যে পর্যবেক্ষণের দৃষ্টিতে সেটা হলো যে আমাদের তো প্রায় 50 বছর ছুঁই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পর, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আজ পর্যন্ত একটি জাতীয় ভাষা নীতি তৈরি হলো না। এটা একটা খুবই বেদনাদায়ক এবং বেদনা বিহ্বল হয়ে আমাদেরকে তাকাতে হচ্ছে। এটা হয়েছিল হ্যাঁ, ওটা অংশ হিসাবে শিক্ষার ভিতরে, কিন্তু জাতীয় ভাষা নীতি হয়নি। এবং আজকে আমরা দেখি যে কৃষি নীতি আছে জাতীয়, তারপর হচ্ছে বন নীতি আছে, পরিবার পরিকল্পনা নীতি আছে, কিন্তু জাতীয় ভাষা নীতি নেই। এই জাতীয় ভাষা নীতি কিন্তু প্রত্যেকটা দেশে আছে, ফ্রান্স থেকে শুরু করে জাপান, এমনকি থাইল্যান্ড থেকে শুরু করে সব জায়গায়। এবং পাশের দেশ নেপালেও কিন্তু জাতীয় ভাষা নীতি হয়েছে এই কয়েক বছর হলো। এবং সেখানে এই ভাষা যারা ভাষার জন্য জীবন দিয়েছি সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু নিজের একটা ভাষা নীতি করি না। সেটাই আমরা যেমন এই যে 21শে ফেব্রুয়ারি আসছে, এখন শহীদ মিনার চকচক করা হচ্ছে এবং সারা বছর শহীদ মিনার এটা হচ্ছে অবহেলায় পড়ে থাকে। ঠিক তেমনি বাংলা ভাষাও তাই, যে আমাদেরও লজ্জা লাগে আলোচনা করতে এসে। সেটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি চলে যাওয়ার পর রাষ্ট্র, সরকার, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গণমাধ্যম এগুলো থেকে দূরে চলে যায় বাংলা ভাষা। সেই অবহেলায় বিরতি থেকে ফিরে এসে আপনাকে দিয়ে শুরু করবো। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ সামাদ এবং গোলাম কিবরিয়া। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি রাষ্ট্রের উন্নয়নে মাতৃভাষা, এই নিয়ে আমাদের সঙ্গে আছেন জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ এবং ডক্টর গোলাম কিবরিয়া পিনু। আমি গোলাম কিবরিয়া, আপনি থামিয়েছিলেন, আপনি বলছিলেন যে হ্যাঁ, আমি যেটা বলছি যে একটা জাতীয় ভাষা নীতি হলো না। এখানে আমাদের শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক আছেন, আমরা দেখি সরকারের পর্যায়ে অনেক উপদেষ্টা আছে, কৃষি উপদেষ্টা, খনিজ সম্পদ সম্পর্কিত উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা, কিন্তু যে বাংলা ভাষার উপর ভিত্তি করে এই যে রাষ্ট্রটা তৈরি হলো, এখানে কিন্তু আমরা সরকারি পর্যায়ে কোনো ভাষা বিষয়ে কোনো উপদেষ্টা নেই। সেটা কি খুব দরকার? না, এটা দরকার। আমি বলছি না, এটা দরকার হচ্ছে কি সরকারের সাথে সরকারি পর্যায়ে আমি মনে করি যে একটা কমিশন দরকার, এবং হ্যাঁ, জাতীয় ভাষা নীতি তৈরি করার জন্য একটা কমিশন দরকার। এবং কমিশনটা দরকার এই কারণে যে এই কমিশনটা পর্যালোচনা করবে যে আমাদের বাংলা ভাষা পরিস্থিতিটা কি বাংলাদেশে এবং কোন পর্যায়ে আছে, এবং সেখানে আমাদের সরকারি পর্যায় থেকে কি ধরনের ভূমিকা পালন করা উচিত, তারপর রাষ্ট্র থেকে কিরকম ভূমিকা পালন করা উচিত, বিশ্ববিদ্যালয় থেকে কিরকম ভূমিকা পালন করা উচিত, গণমাধ্যম থেকে কিরকম ভূমিকা পালন করা উচিত, এগুলো। আমি যেটা বলছিলাম যে ভাষা নীতি হওয়া উচিত। ভাষা নীতি হলে সেখানে নির্দিষ্ট করে থাকবে যে শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষাটা কিভাবে ব্যবহার হবে,
আপনার কম্পিউটারে কিভাবে ব্যবহার হবে, রাষ্ট্র পর্যায়ে কিভাবে ব্যবহার হবে, সরকারি পর্যায়ে কিভাবে ব্যবহার হবে। এটা কিন্তু প্রত্যেকটা দেশে আছে। আমরা যদি ভাষা নীতিগুলো দেখি ফ্রান্সের, সেখানে দেখা যায় যে বিদেশি কোনো যদি ভাষা কেউ ব্যবহার করে সাইনবোর্ডে, তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করে সেখানকার। এবং কোন রকম যদি ভাষা দূষণ করা হয় ফ্রান্সে, তাহলে পুলিশ সেখানে হস্তক্ষেপ করে। কিন্তু আমরা ভাষা আন্দোলন করলাম, আমরা মাতৃভাষার উপর ভিত্তি করে একটা জাতীয়তা বোধের ভিত্তিতে আমাদের মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, অথচ আমরা সেরকম কোনো ভূমিকা পালন করছি না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কি, ইদানিং আমি যেটা লক্ষ্য করছি যে সরকারি পর্যায়ে বাংলা ভাষা খুব শিথিল হয়ে পড়েছে। আমরা স্বৈরাচারের সাথে বিরুদ্ধে কথা বলি, কিন্তু আমরা একটা উদাহরণ দিয়ে দিই। আপনার হচ্ছে এর সাথে একটি উদ্যোগ নিয়েছিলেন, সেটা হচ্ছে যে সরকারি পর্যায়ে সকল নথি বাংলায় ব্যবহার করা হবে। আমি সেই সময় যে চাকরি করতাম, আমি একটা ইংরেজিতে নথি আমি টিভিতে পাঠিয়েছিলাম, দেখা যায় সেটা ফেরত এসেছিল। পরে আমি যেটা পর্যালোচনা করে দেখলাম, ওখানে একটা মানে ছিল চাকরির বিধির ক্ষেত্রে, যে কর্মকর্তা কর্মচারী বাংলা ভাষা ব্যবহার করবে না, তার গোপনীয় রিপোর্টে অসাধারণ করার অপরাধে তাকে দণ্ডিত করা হবে। এটা কয়েক বছর ছিল, এই বিধিটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। এখন ইংরেজিতে আপনার নথিপত্র যাচ্ছে। অথচ আমরা উদাহরণ দেখি যে বঙ্গবন্ধুর কথা যদি বলি, আমার একটা মনে হচ্ছে যে বঙ্গবন্ধু যখন প্রথম ক্ষমতা নিলেন, তখন আলী আকবর খান উনি যে উপদেষ্টা ছিলেন, হ্যাঁ, ওনার ভাষ্যে আমরা জানি বঙ্গবন্ধুর কাছে তিনি একটি নথি নিয়ে গিয়েছিলেন ইংরেজিতে। তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশ স্বাধীন হলো তোমার ইংরেজিতে নথি লেখার জন্য, তুমি এখনই একটা মানে সার্কুলার দিয়ে দাও, এবং সেদিন দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু তো আবার বলেছিলেন 21শে ফেব্রুয়ারির সময় 71 সালে বাংলা একাডেমিতে যে পরিভাষার প্রয়োজন নেই, আজ থেকে আমি যখন ক্ষমতা আসবো, আজ থেকে আমি বাংলা ভাষা প্রচলন করবো। তখন এবং 21শে ফেব্রুয়ারি না, এটা হলো বাংলা একাডেমিতে এসে বাংলা একাডেমিতে উনি গিয়েছিলেন, বাংলা একাডেমির 21-এর অনুষ্ঠান উদ্বোধন করার জন্য আমি উপস্থিত ছিলাম। উনি বললেন যেদিন থেকে আমরা ক্ষমতায় যাব, সেদিন থেকে বাংলা ভাষা চালু হবে, যদি ভুল হয় ভুল হবে, পরে শোধরানো যাবে, আপনারা পণ্ডিতেরা পরিভাষা প্রণয়ন করছেন করুন, কিন্তু আমি ঘোষণা করছি আমরা যেদিন থেকে ক্ষমতায় যাব, সেদিন থেকে বাংলা রাষ্ট্রের সব কাজে ব্যবহৃত হবে। কিন্তু স্যার আজকে 2019 সালে এসে তো আমরা সেই সেটা করতে পারছি না। এখন যে সমালোচনা বলেন স্যার, প্রণব যেটা বলবো সেটা হলো যে এই যে পিনু বললো, গোলাম কিবরিয়া পিনু, আমরা বন্ধু, তো এখন কথা হচ্ছে যে তাইলে কমিশনটা দ্রুত করা যায়, এই যে ভাষা কমিশন, এবং সেই জায়গাটার মধ্যে এখনো স্যার আছেন, জাতীয় অধ্যাপক আনিস স্যার আছেন, এবং তাদের নেতৃত্বে একটা ভাষা কমিশন করা। এবং যেটা বললো এখন তো মিডিয়া, অর্থাৎ যে মিডিয়া আলোচনা করছে, গণমাধ্যম বা পত্রিকাগুলো, এই ফেব্রুয়ারি মাস আসলে অনেক মানুষের থেকে নানান পরামর্শ নিয়ে তাতে ছাপে, প্রতিদিনই একটা কলাম যায়, আমরাও বলি। তো কাজেই একটা কমিশন করে ফেললে, এবং এটা আমার মনে হয় সরকারের কাছে আমাদের একটা দাবি যে একটা কমিশন করা হোক। আর পিনু যেটা বললো, গোলাম কিবরিয়া পিনু আমার বন্ধু, যে সেটা হলো যে তাহলে ভাষা নীতি এটা করা হোক। কিন্তু মোহাম্মদ সামাদ, আমার আপনার কাছে প্রশ্ন, আমি একটু স্যারের কাছে যাবো, তো আমি তার আগে প্রশ্ন, এই গণমাধ্যমের কথা বললেন, সেই গণমাধ্যমও তো শব্দ মানে ভাষা দূষণের ক্ষেত্রে একটা বড় ধরনের রেডিওগুলো, বিশেষ করে রেডিওগুলো এই কাজটা করে, এটা স্যার ভালো বলতে পারবেন। স্যার বলে কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার আগে আমরা বাংলা প্রচলন আন্দোলন করছি, এবং অন্তত ঢাকা শহরের সমস্ত দোকানের নাম ফলক বাংলায় পরিবর্তিত হয়ে গিয়েছিল, এবং সেটা বাংলাদেশের স্বাধীনতার পরেও কয়েক বছর ছিল, একটু জোরদার ছিল। তারপর 75 সালের পর থেকে আস্তে আস্তে এখন তো আমরা বেশিরভাগই দেখি ইংরেজিতে। এখন বাংলাদেশের সমস্ত নাম ফলক ইংরেজিতে, যত অ্যাপার্টমেন্ট উঠছে তাদের নাম ইংরেজিতে বা বাংলা নাম হল সেটা রোমান হরফে লেখা। আর সবচেয়ে যেটা পীড়াদায়ক, আমাদের বিবাহের আমন্ত্রণপত্র, আমাদের জন্মদিনের আমন্ত্রণপত্র, আমাদের পুনর্মিলনের আমন্ত্রণপত্র, তারপর আমাদের আরো, এটা কি কারণটা কি বলেন? আমরা এই গত আলোচনা একটা হচ্ছিল যে ইংরেজি লিখলে বা বলে একটু ক্ষমতাশালী মনে হয়, অথচ বাংলা একটু গরিব মনে হয় না। অথচ ইংরেজ আমল পর্যন্ত, পাকিস্তান আমল পর্যন্ত আমরা দেখেছি
অন্তত বিবাহের কার্ড আমন্ত্রণ পত্রটা বাংলায় আসতো এবং বিবাহ অনুষ্ঠানে একটা কবিতা পাঠ করা হতো। একটা ই থাকতো, বই থাকতো। মানপত্রের মতন একটা মানপত্রের মতো একটা একজনে লিখতো, একজন কবিতা না, অনেকজন পাঠ করা হতো, ভাল লাগতো, আমাদের ভাল লাগতো। কিছুটা হাস্যরস থাকতো, কিছুটা। কিন্তু এখন এমন একটা হীনমন্যতার শিকার, হীনমন্যতা, এটা আমি বলতে চাইছিলাম, হীনমন্যতার শিকার এখন মনে হয় যে বাংলা লিখলে একটু কম ক্ষমতা, বাংলায় লিখলে আমি নিচু হয়ে গেলাম, আর ইংরেজিতে লিখলে আমি জাতে উঠলাম। এবং কিন্তু আমি যদি আমার ভাষা সম্পর্কে যদি আমার একটা গর্ব না থাকে, অহংকার না থাকে, গৌরব না থাকে, তাহলে যতই আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হোক, আমি জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য দাবি করছি, আমি বাংলাদেশে তো এটাকে দাপ্তরিক ভাষা করতে। এখানে স্যার গাফিলতিটা বা আমার সমাজে সামাজিক ভাষা তো বাংলা না, তাহলে সামাজিক অনুষ্ঠানের সমস্ত কাগজপত্র তো বাংলায়। তারপর স্যার সম্পর্কগুলো যে চাচা, খালা, মামা, কাকা, এই সমস্ত ফুপু, মাসি, পিসি, এটা নাই, আন্টি, আঙ্কেল, আন্টি আর আঙ্কেলের মধ্যে গেছে, এবং এটা কোনো বলারও দরকার নেই। আর আমরা স্যার যেমন বললেন যে আমাদের ছাত্র জীবনে, মানে স্কুলে যখন পড়ি, তখন 21শে ফেব্রুয়ারিতে আমরা কি করতাম, আমরা বাঁশের পিচকারি তৈরি করতাম এবং আলকাতরা কিনে দিত আমাদের, এবং আমাদের বাবা চাচারা পিচকারি তৈরি করে দিত। পিচকারি দিয়ে আমরা দোকানের যে সমস্ত ইংরেজি সাইনবোর্ড থাকতো ওগুলোর মধ্যে আলকাতরে মেরে দিতাম, এবং আলকাতরে বিয়ে বিয়ে পড়তো অনেকদিন ধরে, এই সাইনবোর্ডটা ঠিক করা যেত না। আর সেই মানুষ আমরা এখন আঙ্কেল, আন্টি, তারপরে কেউ যদি যুক্তি দেয় যে আমরা আন্তর্জাতিক ভাবে গ্লোবাল ওয়ার্ল্ড বলি, আন্তর্জাতিক ভাবে যদি সে করে তাহলে 2 পৃষ্ঠা করুক, এই পৃষ্ঠায় বাংলা লেখুক আর পৃষ্ঠা ইংরেজি লেখুক। এখন বাংলা বুঝে না এমন তো লোক নাই। আর এখানে তো একটা বিয়ে শাদী যখন হয় তখন তো আর এই সব অ্যাম্বাসেডরদের দাওয়াত দেওয়ার সামর্থ্য বা যোগাযোগ কারোর এমন ইংরেজি ভাষাভাষী তো ওখানে বেশি থাকে, ভাষাভাষী লোকজন নাই। ও লেভেলে আসেন, আগে ও লেভেল এ লেভেল দুটোতেই কিন্তু বাংলা ছিল, ইচ্ছা করলে বাংলা 100 নম্বর পরীক্ষা দিতে পারতো। পরে হঠাৎ দেখলাম যে এ লেভেলে বাংলাটা উঠে গেল, ও লেভেলটা ছিল, এখন আছে কিনা আমি জানি না। অন্তত ও লেভেলে এ লেভেলে দুটোতে বাংলা না থাকলে বাংলাদেশে ও লেভেলে এ লেভেলের ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত। এটা ব্রিটিশ কাউন্সিলকে বলা উচিত যে তুমি এ লেভেলেও 100 নম্বর আগে তোমার ছিল, এখন আবার করো। তাতে হবে কি, যেসব ছেলেরা ও লেভেল এ লেভেল পরীক্ষা দেয়, অন্তত ও লেভেলে 100 নম্বর, এ লেভেলে 100 নম্বর বাংলায় পরীক্ষা। এই দায় আমরা কার কাছে চাপাবো? শিক্ষা মন্ত্রণালয় নাকি সংস্কৃতি মন্ত্রণালয়, কার কাছে চাইবো এটা? এমনকি ভাষা কমিশনও যদি ভাষা নীতি করা হয়, যদি ভাষা কমিশন করা হয়, যদি ভাষা উপদেষ্টা করা হয়, তারা সারমান দেবে, তারা ইয়ে করবে, সিদ্ধান্ত দিবে, তারা সুপারিশ দিবে। এখানে একটা ব্যাপার হলো যে আমার কাছে মনে হয় যে বাংলা ভাষাটাকে খুব অবহেলা চোখে দেখা হচ্ছে রাষ্ট্র থেকে, সরকার থেকে, সব ক্ষেত্রে। সেই কারণে ব্যক্তিগতভাবে বিহেভিয়ার প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা হলো যে আমরা আজকে ওই বিয়ের কার্ডে ইংরেজি লিখছি, আমরা উৎসাহিত হচ্ছে যে ইংরেজি জানলে হয়তো সর্বজ্ঞানে জ্ঞানী হিসাবে আমাদের মর্যাদা বাড়ে, এরকম একটা দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে সমাজে। এবং এটা কিন্তু তৈরি হচ্ছে যে আমরা বাংলা ভাষাটাকে সব দিক থেকে দূরে ঠেলে দিচ্ছি, এটা একটা ব্যাপার। আর একটা জিনিস লক্ষ্য, স্যার যেটা বললেন যে আমরা দেখি যে প্রাথমিক পর্যায়ে শিক্ষা পৃথিবীর সব দেশে এক মাতৃভাষায় হয়, ফ্রান্স থেকে শুরু করে চীন, জাপান, উত্তর আমেরিকার সমস্ত দেশগুলো, কিন্তু বাংলাদেশে আপনার বাংলার পাশাপাশি ইংরেজিতেও হয়। কিন্তু যারা শিক্ষাবিদ, ভাষাবিদ, যারা শরীর বিজ্ঞানী, তারা সাজেস্ট করে যে আপনার হলো প্রাথমিক স্তরে একমাত্র মাতৃভাষায় শিক্ষা দেওয়া উচিত। কেন মাতৃভাষায় শিক্ষা না দিলে তার কল্পনার শক্তি কমে যায়, তার আপনার হচ্ছে মস্তিষ্কের একটা প্রণালী আছে জ্ঞান আহরণ করা, তারপর শব্দ আহরণ করা, সেটাও শিথিল হয়ে যায়, সেটা সীমাবদ্ধ হয়ে যায়। এবং আমরা দেখছি যে ইউনেস্কো অনেক গবেষণা থেকে দেখা গেছে এবং তারা বিশেষজ্ঞ পর্যায়ে বলেছেন যে প্রাথমিক স্তরে একমাত্র মাতৃভাষায় শিক্ষা দেওয়া উচিত। এবং এই দর্শনটুকু আমাদের মাতৃভাষা একটা আন্দোলনমুখী দেশ, মাতৃভাষাকে আমরা প্রতিষ্ঠিত করেছি রাষ্ট্রে, আন্তর্জাতিকভাবে, অথচ আমাদের এই দৃষ্টিভঙ্গিটা প্রাথমিক পর্যায়ে চালু হয়েছিল কিন্তু পরে বন্ধ হয়ে গেল। হ্যাঁ স্যার, এটা তো কুদরতি খুদা শিক্ষা কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে আমি যেটা বলি, সেই রিপোর্টে যে একটা সিলেবাস হবে,
মানে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যেই বিষয়ই হোক না কেন, সেটা কারিগরি বা চিকিৎসা বা সাধারণ শিক্ষা, ধর্মীয় একটা সিলেবাস হবে। আজকে ক্লাস 5-এ অর্থাৎ প্রাথমিক শিক্ষা, যেটা তিনি বললেন যে এই মাতৃভাষায় হবে, সেখানে তো প্রায় 11 ধরনের শিক্ষা আছে। আমি তিনজনের কাছে প্রশ্ন থাকবে, আমি বিরোধী যাবো যে তাহলে এটা থেকে যে সরে আসা, এবং এখন এটা যদি আমরা আবার ক্ষুদ্র শিক্ষা কমিশনের রিপোর্টকে সামনে আনতে চাই, বা শিক্ষানীতিতে একটা সমস্যা 2010 সালে হয়েছিল, যার পুরোটা এখনো 8 বছরও আমরা বাস্তবায়ন করতে পারিনি, তাহলে এই জায়গায় তো আমাদেরকে আবার ফিরে যেতে হবে। যদি ভাষা চর্চা এবং মাতৃভাষার চর্চার মাঝে রাষ্ট্রের উন্নয়ন চাই, সেটা বিরতির পরে আলোচনা করবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আমরা এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গে আছেন গোলাম কিবরিয়া পিনু, মোহাম্মদ সামাদ এবং রফিকুল ইসলাম। আমন্ত্রণ আরো একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি রাষ্ট্রের উন্নয়নে মাতৃভাষা নিয়ে। মোহাম্মদ সামাদ, আমি আপনাকে থামিয়েছিলাম, আপনি শিক্ষানীতির কথা বলছিলেন। ক্ষুদ্র শিক্ষা কমিশনে যেমন ছিল, শিক্ষানীতিতে যেমন ছিল যে এক রকমের সিলেবাস হবে, তো সেরকম একমুখী শিক্ষা সেটা যদি হইতো, তাহলে ধনী গরিব বা ইংরেজি আলাদা কিন্ডারগার্টেন হতো না, বা ইংরেজি মিডিয়াম হতো না। এ লেভেল ও লেভেল করতে গেলেও সরকারের সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, একটা শর্ত জড়িয়ে দিতে হতো। এবং আমরা যে ভাষা আমি এটা বলেই ফেলি, না বললে আবারই হবে, সেই ক্ষেত্রে কুদরাতি খোদা শিক্ষা কমিশন, সেটা যেমন অনুসরণ করা, যেমন 10 সালে যে শিক্ষানীতি কবির স্যারের, আমাদের প্রফেসর কবির চৌধুরীর নেতৃত্বে যেটা হলো, সেই শিক্ষানীতির মধ্যে কিন্তু কিছু এই বিষয়ে যুক্ত করা হয়েছে কুদরতি খোদা শিক্ষা কমিশন থেকে। সেটা একটা। আরেকটা সরাসরি বলি, সেটা হলো যে আমাদের দেশে যে যা কাজকর্ম ভালো বা মানে সাহস করে করার যে একটাই, সেটা কিন্তু আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগেই হয়েছে। কাজী তার 2 জন শিক্ষক, প্রফেসর আনিসুজ্জামান এবং 2জনই জাতীয় অধ্যাপক, এবং জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এখনো আছেন, এবং রফিক স্যার ভাষা আন্দোলনের যত ছবি আছে, আমি এখনই বলছিলাম যে স্যার আপনার তোলা যে ছবিগুলো রয়েছে, শাড়ি পরা কালো পার কাপড়ের, এবং এখানে কালো ব্যাজ লাগানো, সব মেয়েরা ভেস্টুন নিয়ে যাচ্ছে, ভাষা আন্দোলন থেকে আনিস স্যার, রফিক স্যার থেকে শুরু করে মানে যা এখনো যুক্ত যারা, তারা আমাদের মাঝে আছেন। এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং গর্বের। কাজে আমি বলবো যে বঙ্গবন্ধু কন্যা এখন প্রধানমন্ত্রী, কথাটা বলে ফেলাই ভালো ডিবিসির মধ্যে দিয়া, যে এখনো একটা ভাষা কমিশন করে ভাষার ব্যাপার উদ্যোগ গ্রহণ করলে আসলে আমাদের রাষ্ট্রের উন্নয়নে মাতৃভাষায় শিক্ষা যেমন হবে, তেমনি শিক্ষা, প্রকৌশল, চিকিৎসা, কারিগরি সকল ক্ষেত্রেই, তথ্য প্রযুক্তির যে ব্যাপারগুলো আছে, এগুলো উচ্চ শিক্ষাতেও মাতৃভাষার ব্যবহারটা বাড়বে, এবং সেটার জন্য রাষ্ট্র শক্তিশালী হবে, মর্যাদাবান হবে, এবং সেই ক্ষেত্রে উন্নয়নেও সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি বলেন যে দেখেন, আমরা কিন্তু আইসিটির বাংলা কিন্তু খুব সুন্দর তথ্য প্রযুক্তি কিন্তু আমরা করেছি। একটা জিনিস হলো যে দেখেন, আগে সমস্ত পত্রিকার সাধু ভাষায় লেখা হতো, এটা রাতারাতি চলতি বাংলায় করা হলো, এটা কিন্তু সবাই গ্রহণ করলো। জি স্যার। ইত্তেফাক কিছুদিন সম্পাদকীয়টা সাধু ভাষায় লিখতো, পরে এখন বোধহয় চলতি ভাষায় লেখে। তো ইচ্ছে করলে এটা হয়। দ্বিতীয় হচ্ছে যে আগে তো কম্পোজ হতো ইয়েতে, সিসার টাইপের মনো বা লাইনো, লেটেস্ট। কিন্তু যখন কম্পিউটার এলো, এই যে এখন মোস্তফা জব্বার মন্ত্রী, ইত্যাদি, ও প্রথম বাংলায় কম্পিউটারে বাংলা হরফ যুক্ত করলো, বিজয়, এবং সেটা কত দ্রুত চালু হয়ে গেল। কাজেই চালু করলে যেখানে গ্রহণ করে লোকে, তার প্রমাণ হচ্ছে এই দুটো ঘটনা। ওই সাধু থেকে চলতিতে রূপান্তর, সংবাদপত্র এবং পাঠ্যপুস্তক ইত্যাদি। আরেকটা হচ্ছে এই যে কম্পিউটারে বাংলা। ওটা তো বড় উদাহরণ স্যার, চীনে তৈরি সকল মোবাইল সেটাতে বাংলা লেখা তারা করতে বাধ্য হলো। হ্যাঁ, আমরা তখন সেটাতে বাংলা লিখতে পারি। হ্যাঁ, তো বাংলা লিখি আমরা মোবাইলে ইউনিকোডে যে কেউ লিখতে পারে, ইউনিকোডে যে কেউ লিখতে পারে। কাজেই এখন এই যে ডিজিটাল যে ওয়ার্ল্ডে আমরা যোগ দিয়েছি, সেখানে আমাদের বাংলায় যেতে হবে। ভাষা কমিশনের ব্যাপারে আপনার মতামত? হ্যাঁ, ভাষা কমিশনের ব্যাপারে আপনি কি বলবেন? না, ভাষা কমিশন হতেই পারে, এটা তো আমাদের একটা সাজেশন। আচ্ছা, সেটা আমরা দিব অবশ্যই। সেটা তারপর সরকারি বিবেচনার ব্যাপার। আমি বলছি যে কতগুলো ব্যাপার, কতগুলো উদাহরণ আমাদের সামনে রয়েছে আর কি। যেমন একজন যখন ভাষা আন্দোলন হচ্ছে, একজন মহিলা ইকোনমিক্স পরীক্ষা দিলেন মাস্টার্স বাংলায়,
আর সবাই ইংরেজিতে পরীক্ষা দিল। তিনি কত সালে স্যার এটা? এটা পাকিস্তানি আমলে। আচ্ছা। এবং ঢাকা ইউনিভার্সিটি এটা অ্যাকসেপ্ট করলো। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু মিডিয়ামটা ইংলিশ ছিল। আচ্ছা, তো ওর উদাহরণ অনুসরণ করে আস্তে আস্তে MA তে বাংলা পরীক্ষা দিতে শুরু করলো। আর BA তে আন্দোলন করে BA পর্যন্ত স্নাতক পর্যায়ে বিভিন্ন কলেজে বাংলা চালু হয়ে গিয়েছিল কিন্তু পাকিস্তানি আমলে। এবং তখন একটা 60-এর দশকে একটা বাংলা প্রচলন আন্দোলন হয়েছিল। তো এখন আমাদের স্বাধীন বাংলাদেশে একটা বাংলা প্রচলন আন্দোলন সঙ্গে সঙ্গে করা প্রয়োজন, শুধু সরকারি কমিশন দিয়ে হবে না। আমরা যদি সামাজিক একটা মূল্যবোধ জাগ্রত করতে না পারি সমাজে, যে মাতৃভাষাকে মর্যাদা দিতে হবে, এবং সেই জন্যই আমাদের রাষ্ট্রভাষা আরেকটা রাষ্ট্রভাষা আন্দোলন করতে হবে। স্যার আমি একটা কথা বলি প্রণব, সেটা হলো যে ব্যাকরণ যেটা, যে BA পাসে কিন্তু স্যার যে বাংলা ছিল তার মধ্যে 300 নাম্বার ছিল। ব্যাকরণটা কিন্তু ভালো জানতেন ওনারা যারা BA পাস করে আসতেন। আমরা যখন অনার্সে পড়ি, যারা আমরা অনার্সের ছাত্র, আমি পিনু ভাই, আমরা কিন্তু ব্যাকরণটা না বাংলা না ইংরেজি তত ভালো জানি না। নিজেরা PhD করার সময় বা একটা লেখালেখি করতে সময় ব্যাকরণ কিনা আবার পড়তে হয়েছে। এখনো বাংলা ব্যাকরণ আমরা পড়ি। কাজে ওই অনার্সে যে সমস্ত বিশ্ববিদ্যালয়, সেখানেও ব্যাকরণ শিক্ষারও দরকার আছে, ভাষার যদি সে লেখালেখি করতে চায়। এটা কিভাবে দেখেন একজন সাহিত্যিক হিসাবে, যে আবার একটা ভাষা আন্দোলন করার কথা আত্মশ্লাঘা থেকেই বলি। স্যারের সঙ্গে আমি একমত 100%, এবং এটা এই নব ভাষা আন্দোলন নামে এই আন্দোলনটা হওয়া উচিত, যেখানে আমাদের যারা শ্রদ্ধেয় ভাষা আন্দোলনের সৈনিক আছে, স্যার যেমন আছে, অনেকে আছে, তাদের উদ্যোগ নিয়ে নতুন যারা ভাষা আন্দোলনের কর্মী হবে তাদেরকে সংযুক্ত করে ভাষা আন্দোলন হওয়া উচিত। আমরা যদি সোজাসুজি শহীদ মিনার 21শে ফেব্রুয়ারি যাব, যেমন আমরা ছোটবেলায় আমরা প্রভাত ফেরি করতে গিয়ে দুপাশে যদি ইংরেজি সাইনবোর্ড দেখতাম সেটা ভেঙে ফেলতাম, সেই রকম উদ্যোগ নেওয়া উচিত। এখন আমরা গ্লোবাল বিশ্ব, আপনি কেন ইংরেজি বিরোধিতা করেন? পৃথিবীতে সব জায়গায় গ্লোবালি, যেমন চীন উন্নয়ন ঘটেছে, এবং পাশের দেশ আপনার যদি জাপান দেখি, তারপর আপনার থাইল্যান্ড, ভিয়েতনাম, তারা কিন্তু তাদের নিজের মাতৃভাষা যে সমস্ত শিক্ষা করেছে, কিন্তু আমরা সেসব দেশকে উন্নয়ন হয়নি। আমরা যদি উত্তর আমেরিকার সব দেশগুলো দেখি, আমি কিছুদিন আগে বলিভিয়া গিয়েছিলাম, ওখানে দক্ষিণ আফ্রিকা, বলিভিয়াতে আমি দেখলাম যে সেখানে ওদের ভাষায় সব কথা হয়, ইংরেজি জানে না, এবং ওখানে সাহিত্য তাদের অনেক উন্নত, এবং সেখানকার শিশু সাহিত্য, বড়দের সাহিত্য খুবই জনপ্রিয়, ওদের ভাষা হচ্ছে। কিন্তু আর একটা বিষয় আমি বলতে চাই, যেমন পর্যালোচনা করি আমরা, দুটি প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, একটা হচ্ছে বাংলা একাডেমি, একটা হলো ভাষা ইনস্টিটিউট। হ্যাঁ, এই 10 বছরে এই সরকারের আমলে আপনার বাংলা একাডেমির মূল ভীষণ ছিল কি, শহীদুল্লাহ সাহেবরা যেটা ভীষণ ঠিক করে দিয়েছিল, যে বাংলা একাডেমির প্রধান কাজটা হবে যে বাংলা ভাষা সর্বক্ষেত্রে প্রচলনের জন্য বাংলা একাডেমি প্রধানতম ভূমিকা পালন করবে। সেই শহীদুল্লাহদের স্বপ্ন থেকে আমরা কিন্তু বাংলা একাডেমি অনেক দূরে, এবং বাংলা একাডেমি তাই হয়েছে। কিন্তু আমরা এই 10 বছরে দেখিনি যে বাংলা একাডেমি একটা জাতীয় পর্যায়ের কোন সেমিনার, ওয়ার্কশপ করেছে যে বাংলা ভাষার উপরে, যেটা কি অবস্থা, কি পরিস্থিতি, এবং সেই সুপারিশগুলো সরকারকে উপস্থাপন করবে সরকারের কাছে, সেরকম কোন উদ্যোগ নেয়নি। আমি মোহাম্মদ সামাদকে শেষ করতে বলবো, তাহলে বাংলা একাডেমি আছে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে, সকল বিশ্ববিদ্যালয়গুলো একটু কোনো অবদান রাখতে পারে কিনা? বিশ্ববিদ্যালয়গুলো লিডারশিপটা যদি একটু মানে কি বলবো আর কি, প্রজ্ঞাবান লোকের হাতে যায়, যারা ভাষাকে ভালোবাসে, জ্ঞানকে ভালোবাসে, এরকম যদি হয় তাহলে সেটা সম্ভব হবে। এবং যারা প্রজ্ঞাবান এবং স্যারের মতো যারা লোকজন এখনো আছে, তাদের নিয়ে শুধু সরকারি বেসরকারি সব জায়গায় তাদেরকে সম্পৃক্ত করে তারা একটু নেতৃত্ব দিলে সেটা সম্ভব হবে। মানে আমরা অনুবাদ কার কাছে চাইবো? অনুবাদ তো যে বললাম, যারা বিদ্বান পণ্ডিত আমাদের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আছে, এবং একজন পণ্ডিত বিদ্বান কিন্তু গড়ে ওঠে তার গবেষক বা যে আবিষ্কারক বা উদ্ভাবক, সে কিন্তু নিজের চেষ্টায় গড়ে ওঠে। সে কিন্তু প্রশাসনের বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথাই কিন্তু সে হয় না, সে হয় নিজের চেষ্টায়, নিজের স্বপ্নের কারণে সে গড়ে ওঠে। কাজে স্বপ্নবান লোক থাকলে তাকে কাজে লাগে। তারপর বিশ্ববিদ্যালয়গুলোতে তো একাডেমিক কাউন্সিল আছে। জি স্যার, এটা তো একাডেমিক কাউন্সিলেরও দায়িত্ব দেখা, যে রাষ্ট্রভাষাটা শিক্ষার ক্ষেত্রে ওই বিশ্বের শিক্ষায়তনে কতটা প্রচলিত, কোথায় সমস্যা।
আমরা কি দেখাতে পারবো যে বাংলাদেশের স্বাধীনতার পরে পৃথিবীতে যে জ্ঞান বিজ্ঞানের যে সমস্ত ক্লাসিক বই তার একটি বই অনুবাদ হয়েছে? এটাকে আমরা দেখাতে পারবো? আছে কম। আমাদের কি একটি অনুবাদ সংস্থা খুবই দরকার জাতীয়ভাবে, সেটাই পৃথিবীর যেখানে যা জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে তা অনুবাদ করবো বাংলা। এখানে ভাষার জন্য হলে বাংলা একাডেমি বা মাতৃভাষা ইনস্টিটিউট, এগুলো কি কাজ? সে কি কাজ জানি না। বা চিকিৎসার ক্ষেত্রে হলে ঢাকা মেডিকেল কলেজের কাছে চাইবো আমরা। আমাদের একটা অনুবাদ সংস্থা জাতীয়ভাবে আচ্ছা স্থাপিত হওয়া উচিত, যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করে একেবারে সর্বশেষ জ্ঞান বিজ্ঞানের যে ধ্যান ধারণা সেগুলো আমাদের এখানে বাংলা ভাষায়। ধন্যবাদ আপনাকে অধ্যাপক রফিকুল ইসলাম, আমাদের শিক্ষাবিদ সর্বজন সূর্য। ধন্যবাদ মোহাম্মদ সামাদ এবং গোলাম কবির প্রবীণ আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও আজকের মতো শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। আলোচনা করবো আবারও রাষ্ট্রের উন্নয়নে মাতৃভাষা নিয়ে। থাকবেন নতুন অতিথি, থাকবেন আপনারা। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।